রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্বের ফলে সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই দলগুলোর ভেতরে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা না হলে গভীর সংকটে পড়বে দেশ। তাই সরকারকে আরও গতিশীল করতে জুলাই অভ্যুত্থানের মূল্য ধারণকারীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর তাগিদ দেন বিশ্লেষকরা। পাশাপাশি ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান তাদের। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হচ্ছে। মৌলিক সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সরকারের বিপক্ষে সমালোচনা বেড়েছে সময়ের সাথে। এর মাঝেই সরকারকে প্রতিদিনই মুখোমুখি হতে হচ্ছে কোনো না কোনো আন্দোলনের। এখন পর্যন্ত প্রায় 200টি আন্দোলন মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। নানামুখী চাপের মুখে গত বৃহস্পতিবার গুঞ্জন ওঠে পদত্যাগ করতে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার পেছনে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্বকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলেন, গুরুত্বপূর্ণ পদে এমন অনেক ব্যক্তি আছে যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না, ফলে ব্যাহত হচ্ছে সরকারের কার্যক্রম। সরকারের ক্ষমতা কাঠামোর বিভিন্ন জায়গায় তথ্য ঠিক থাকছে না, কার্যক্রম ঠিক হচ্ছে না, কার্যক্রম স্থূল হচ্ছে, লুজ হচ্ছে, স্লো হচ্ছে। তো এগুলো হতো না যদি সরকার এবং যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করছে তারা একে অপরের সাথে পরিপূরকভাবে কাজ করত। বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে বিতাড়িত শেখ হাসিনার পতিত সরকার, পতিত গোষ্ঠী, তারা এখন ভারতের আশ্রয়ে রয়েছে। এইসব গোলযোগ, বিশৃঙ্খলা বা মতপার্থক্য বা ভেদাভেদ যা কিছু আমরা লক্ষ্য করছি, খুবই সন্দেহ করা যায় যে এর পেছনে তাদের প্রভোকেশন বা উস্কানি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেন, ডক্টর ইউনূসের পদত্যাগের সম্ভাবনা দেশকে আরও গভীর সংকটে ফেলবে। ঐক্যবদ্ধ না হলে রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সব পক্ষই ক্ষতির শিকার হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, ওটা বাংলাদেশের জন্য বিশাল ধরনের বিপর্যয়, আমি ইংরেজিতে বলবো ডিজাস্টার হয়ে যাবে। এবং সেই রাজনৈতিক শূন্যতার সুযোগে গণতন্ত্র বিরোধী শক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসে। সেনাবাহিনীকে ভুলভাবে উপস্থান করা যাবে না। সেনাবাহিনী যেহেতু সার্বভৌমত্বের রক্ষক, দেশের সর্বশেষ সিকিউরিটির সর্বোচ্চ কর্তৃপক্ষ, সুতরাং সেই সেনাবাহিনী তো বিভিন্ন সংকটে তার বিভিন্ন ধরনের স্টেক থাকবে, কথা বলতে হবে। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব যদি রাজনৈতিক দলগুলোর সমর্থন আবার ফিরে পায়। এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক ঐক্য ব্যতীত অস্থিরতা দূর করা সম্ভব নয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজ তার বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে আজই প্রধান উপদেষ্টার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবে জামায়াতে ইসলামীও। এর আগে বৈঠকের জন্য যমুনায় বিএনপি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা 7টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতে ইসলামী নেতাদের যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠকে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি সহ সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 7টায় তাদেরকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয় বলে নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের বিষয়গুলো একসাথে ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দুই উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তবে গণ অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে তারা দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। ইফতেখার রেজা রিপোর্ট।
দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এ সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের সরকার নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ে নানা অনাচারের মৌলিক সংস্কারও তাদের দায়িত্ব। এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। 5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা আরও আগে প্রকাশ করা উচিত ছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, অতীতে 111 ভালো ফলাফল বয়ে আনেনি। 111-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। এক প্রশ্নের উত্তরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন করিডোর ও বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দাবি জানান। রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা। যারা শহীদ হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামাত ইসলামী, বরং সহায়তা করতে চায়, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গত 9 মাসেও সংস্কার এবং গুম খুনের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় কিছুটা হতাশা ব্যক্ত করেন দলটির আমির। প্রত্যাশা করেন রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে অর্থবহ সংলাপের সংকট কেটে যাবে। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন, যেখানে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট বেশ কিছু সংকট নিয়ে কথা বলেন দলটির আমির। সংঘাত এবং কাদা চোড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। নির্বাচন ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামায়াতের অবস্থান তুলে ধরেন আমির। কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়ে। জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান, তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। যারা গত 15.5 বছর ধরে এই দেশে মানুষকে গুম করেছেন, তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না, কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে। সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীজন আছেন তাদের সাথে বসে, সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2024-25 অর্থ বছরের 11তম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ও সংশোধিত মিলিয়ে সভায় 11,851 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক বৈঠকের পর কোনো সংবাদ সম্মেলন না করার বিষয়টি পূর্বেই জানিয়ে দেওয়া হয়। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সমসাময়িক বিষয়ে আলোচনা করতে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের যেমন উপদেষ্টা আছে, তেমনি বিএনপিরও উপদেষ্টা রয়েছে দাবি করে ইনকিলাব মঞ্চ বলেছে, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের বৈধতা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেন। সেক্ষেত্রে প্রস্তাবনা, এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর কোনো কাজ নাই। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পুঁজিবাজার নিয়ে রাজধানীতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। বছর ঘুরে বছর আসে, অন্যান্য খাতের মতো কৃষিতে দেওয়া হয় বাজেট। তবে যে কৃষকদের জন্য এত আয়োজন, নানা কারণে তারাই হচ্ছেন বঞ্চিত। তাই শুধু কৃষি উপকরণ নয়, বরং কৃষকদের নগদ অর্থ সহায়তার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসানের রিপোর্ট। উর্বর কৃষি আর কৃষকদের ঘামের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। দীর্ঘ যাত্রায় ঘাত প্রতিঘাত পেরিয়ে দেশের অর্থনীতির প্রাণ এখনও কৃষি। বিবিএসের তথ্য বলছে, জিডিপিতে এ খাতের অবদান 11.37%, কর্মসংস্থানও প্রায় 37% মানুষের। যে কৃষি ও কৃষকদের অবদানে এগিয়েছে দেশ, দীর্ঘ পথ পেরিয়ে এসে এখনও আয় ব্যয়ের হিসাব কষতে বসলে কতটুকু গুরুত্ব পায় কৃষি? প্রতি বছরই কিন্তু বাজেট হয়, প্রতি বছরই কিন্তু ভর্তুকি থাকে। আগে যেমন ভর্তুকি একটু বেশি ছিল, দিন দিন কমে আসছে ভর্তুকিগুলো। জিডিপিতে বাজেটের কৃষি সেক্টরের কন্ট্রিবিউশন 2015-16 সালে যা ছিল, এখন সেটা কমে প্রায় 10% কাছাকাছি চলে আসে। স্বৈরাচার শেখ হাসিনার গত এক দশকে আলো খুঁজে পায়নি দেশের কৃষকরা। অর্থ বছরগুলোতে কয়েক গুণ কমেছে এ খাতে ভর্তুকি। ছিল সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা আর কারসাজির অভিযোগ। তবে অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা রয়েছে কৃষক বান্ধব বাজেটের। প্রতি বছর তো আমরা উৎপাদনে প্রচুর বাজেট করি, এবার যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আমরা উৎপাদনের বাজেট থাকলেও পাশাপাশি আমাদের ফসলগুলো বিদেশে নেওয়ার জন্য কি কি স্টেপ নিলে আমরা বিদেশে পাঠাতে পারবো অথবা বেশি বাজার মূল্য পাবো, সেরকম আমাদের ভ্যালু এডিশন কিছু করতে হবে। তাহলে কিন্তু কৃষক লাভবান হবে, সেই জায়গাতে বাজেট কিন্তু আমাদের রাখতে হবে। বাজারে চড়া দামে পণ্য বিক্রি হলেও ন্যায্য মূল্য পায় না কৃষক। গবেষণা বলছে, চলতি অর্থ বছরে প্রায় পুরোটা জুড়ে মূল্যস্ফীতি কোনোভাবেই 9%-এর নিচে নামানো যায়নি। তাই কৃষকদের আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষণে ভর্তুকির তাগিদ সংশ্লিষ্টদের। সাবসিডিটা প্রতি বছর আমাদেরকে যাদের দেয়, এর ভিতরে 60 থেকে 70% কৃষকরা বেনিফিটে দেয়। সুস্থ দেশ যদি IMF এর পরামর্শ দেয়, তাহলে সেই দেশটা আরও অসুস্থ হয়ে যাবে। সরকার প্রয়োজনে IMF এর ঋণটা নিবে না, কিন্তু তারপরও সাবসিডিটা দিয়ে যেতে হবে, কৃষকরে বাঁচাইতে হবে। সব মিলে আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি কমার সংখ্যা থাকলেও দাবি রয়েছে কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের বরাদ্দ বাড়ানোর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে রোডম্যাপ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীর কৃষি বাজেটেও এর প্রভাব থাকছে। তবে মাঠ পর্যায়ের কৃষকরা বলছেন, এর সঠিক বাস্তবায়ন চান তারা। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির গরুর হাটের খবর। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়া, মহল্লায় ছোট ও বড় আকারের কোরবানির পশুর খামার গড়ে উঠেছে। এই খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। অন্যদিকে কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরের খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে 5,14,000 পশু। কিন্তু এবার বড় গরুর চাহিদা নেই বললেই চলে।
এ কারণে বাণিজ্যিক খামারিরা পড়েছেন দুশ্চিন্তায়। কেরানীগঞ্জের দেলোয়ার হোসেন এবং নাটোরের হালিম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে সাধারণ কৃষক ও খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যা করছেন কোরবানির পশুগুলোকে। খামারিরা বলছেন তাদের সবচেয়ে ভালো গরুটার দাম 12 লাখ টাকা। আর সাধারণ কৃষকরা জানান তাদের গোয়ালে পালিত দেশি গরু লাখ টাকা পেলেই বিক্রি করে দেবেন। কেরানীগঞ্জের বড় বড় খামারিরা জানিয়েছেন ইতোমধ্যেই তাদের খামারের অর্ধেকেরও বেশি গরু বিক্রি হয়ে গেছে। আমাদের গরু লালন করার বয়স হলো আপনার 40 থেকে 50 বছর। তারপরে ধারাবাহিকতা আমরা এই ব্যবসা লালন পালন আমরা এখানে নিজেরাই করছি। আমরা 60% প্লাস বিক্রি করে ফেলেছি। আশা করতেছি ইনশাল্লাহ ঈদের আগে আমাদের গরুগুলো সেল হয়ে যাবে। দেশীয় পদ্ধতিতে লালন করা বিশালাকৃতির দর্শনীয় এসব গরু কিনতে গত বছর নাটোরের বাণিজ্যিক খামারগুলোতে ক্রেতাদের যে ভিড় ছিল, এবার সেই চিত্র একেবারে ভিন্ন। পশু নিয়ে ক্রেতার প্রতীক্ষায় খামারিরা, কিন্তু কাঙ্ক্ষিত সাড়া নেই ক্রেতাদের। তবে ছোট গরু, ছাগল ও দুম্বা বিক্রি ভালো বলে জানান তারা। এবছর গত বছরের চেয়ে এবছর পাইকার অনেক কম। এবছর যদিও একটু চাহিদা কম মনে হচ্ছে, আশা করতেছি এখনো সামনে সময় আছে। এই বছর আমাদের ফার্মে মিনিমাম 220 কেজি গরু রয়েছে আর সর্বোচ্চ 1300 কেজি পর্যন্ত গরু রয়েছে। আমাদের এখানে দুম্বা আছে, তারপরে আপনার এই যে গারল আছে, ম্যারেন্ডা আছে। কোরবানির ঈদের এখনও বেশ কিছুদিন সময় আছে উল্লেখ করে শেষ মুহূর্তে পশুর বাজার জমে উঠবে বলে আশা প্রকাশ করেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদের 10 দিন আগে থেকে মোটামুটি বেচা কেনা শুরু হয়। তো যেহেতু এখনো আমাদের আরো 5-6 দিন পরে বোঝা যাবে, তখন কিন্তু দেখা যাবে যে হাট বেশ জমে উঠে। কোরবানি উপলক্ষে নাটোর জেলার 22,000 খামারে এবছর 5,14,000 পশু প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনের তুলনায় 2,40,000 পশু এবার বেশি আছে বলে জানা যায়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক কেবল টিভি সম্প্রচার ও যোগাযোগ মেলা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত মেলায় দেশি বিদেশি অপারেটর, আইএসপি প্রোভাইডার, সফটওয়্যার পরিবেশক এবং দর্শনার্থীদের ভিড়। এই মেলায় সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক চমৎকার আয়োজন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই মেলায় স্যাটেলাইট ব্রডকাস্ট, ওটিপি, আইপিটিভি সলিউশন সহ অত্যাধুনিক সব প্রযুক্তির ডিভাইস পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। প্রযুক্তিগত উদ্ভাবন, নেটওয়ার্ক উন্নয়ন এবং কন্টেন্টের মান উন্নয়নে অংশীদারিত্ব বাড়ানোর জন্য এই আয়োজন বলে জানান আয়োজকরা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল। আজ দুপুর 12টার পরিবর্তে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে রাত 8টা থেকে পাওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের জন্য 18,300টি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে। ম্যাচটির জন্য থাকছে 10 ক্যাটাগরির টিকিট। হসপিটালিটি বক্সের টিকিট মিলবে 5,000 টাকায়। ভিআইপি রেড বক্সের টিকিট মূল্য 4,000 টাকা। ভিআইপি 2, ভিআইপি 3, স্কাই ভিউ এবং ক্লাব হাউস 1-এর টিকিটের মূল্য 2,599 টাকা করে। ক্লাব হাউস 2-এর টিকিট মিলবে 2,000 টাকায়। সাধারণ গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে 400 টাকা করে। অনলাইন থেকে একজন সর্বোচ্চ 5টি টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে হলে নাম, ফোন নম্বর, ইমেল আইডি, এনআইডি কার্ড প্রয়োজন হবে। যমুনায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, বৈঠকে বিএনপির এবং জামাতের পক্ষ থেকে কত সদস্য যেতে পারে জানতে পেরেছেন কিনা, আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ রাইসুল, বৈঠকটি আসলে শুরু হবে, দুটি বৈঠক এখানে হবে। প্রথম বৈঠকটি হবে বিএনপির সঙ্গে এবং এর পরের বৈঠকটি হবে জামাত ইসলামীর সঙ্গে। তো প্রথম বৈঠকটি শুরু হবে সন্ধ্যা 7:30টায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি পরে জামাতের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি রাত 8টায় অনুষ্ঠিত হবে এবং জামাতের বৈঠকে মোট 2 জন অংশগ্রহণ করবেন, অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এই 2 জন অংশ নেবেন। এবং বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হবে সেই বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি মোট 4 জন উপস্থিত হবে এবং সেই 4 সদস্যের যে
প্রতিনিধি দলটি বিএনপি তারা সবাই স্থায়ী কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির সদস্যর মধ্যে এই 4 জনের নেতৃত্ব দেবে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন এবং একই সঙ্গে আরও সঙ্গে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ এবং এছাড়া মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 4 জনের কথা শোনা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকটিতে মূলত এই দুটি দলই নির্বাচনের একটি রোডম্যাপের দাবি জানাবে এবং সেই সঙ্গে হয়তো তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে চান এরকম একটি গুঞ্জন যেটি শোনা যাচ্ছে, যেটি সর্বপ্রথম নাহিদ ইসলাম বলেছিলেন, সে ব্যাপারেও হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করবেন এবং প্রধান উপদেষ্টাকে যতটুকু ধারণা করা হচ্ছে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ যেমন দল দুটি চাবে এবং একই সঙ্গে হয়তো তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার একটি আহ্বান জানাতে পারেন এবং সেই সঙ্গে যতটুকু জানা যাচ্ছে বা মনে হচ্ছে তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার উপদেষ্টা পরিষদেরও আরও 2-1 জন থাকতে পারে এবং বৈঠক দুটি শেষ হলে কি বিষয় নিয়ে আলোচনা করবে সেটি এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটি প্রধান উপদেষ্টার বাসভবন হিসাবে 5 আগস্টের পর থেকে ব্যবহৃত হচ্ছে, তো সেখান থেকে আসলে ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে হয়তো আসলেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা আসলে থাকতে সম্মত হচ্ছেন নাকি তিনি পদত্যাগ করতে চাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট হবে এবং সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা একসঙ্গে সামনের দিনে নির্বাচন পর্যন্ত কিভাবে একীভূত হয়ে কাজ করতে পারে সেটি নিয়েও রাজনৈতিক দলগুলো আলোচনা করবে। কেননা আমরা যতটুকু জেনেছি যে গত কয়েকদিনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যে কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছু ব্যাপারে হতাশ হয়েছেন এবং কিছু জায়গায় তিনি খানিকটা ক্ষুব্ধ ছিলেন এবং যে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠকটি মূলত সর্বপ্রথম বৃহস্পতিবার নাহিদ ইসলাম দেখা করেন এবং ওই রাতেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন এবং তারা উভয়ই বলেছেন যে এরকম একটি সংকটাপন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিভাবে একসঙ্গে কাজ করা যায় এবং কিভাবে সামনের দিনে নির্বাচন পর্যন্ত সংস্কারের রোডম্যাপ, বিচারের প্রক্রিয়া কিভাবে চলবে এবং সেই সঙ্গে একটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেটি বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন সময় সেই নির্বাচনটি হবে, একেবারে ডিসেম্বরে হবে কিনা কিংবা কোনো কারণে দেরি হবে কিনা সেটি নিয়ে বিএনপি গত কয়েকদিন ধরে বলছে, শুরু থেকেই বলছে স্পষ্ট একটি তারা রোডম্যাপ চায়। তো যতটুকু ধারণা করা হচ্ছে বিএনপি সেই নির্বাচনের রোডম্যাপটি চাইতে পারে। তো এই হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান দুটি রাজনৈতিক দলের বৈঠকের আগের খবর। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ চলছে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, তারুণ্যের সমাবেশ কোন পর্যায়ে আছে, কে বক্তব্য দিচ্ছেন? আমি বাকিদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করব। বৃষ্টি হয়েছে, পিয়ার সৈনিক, বেগম খালেদা পিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিকরা বৃষ্টিকে ভয় পাবে না। আজকের এই সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে বগুড়ায়। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা থেকে হাজির হয়েছে এই আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। মূলত দুটি উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল 4 বিভাগীয় শহরে এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করেছে। যে নতুন যে 4 কোটি ভোটার রয়েছে তারা এই নতুন 4 কোটি ভোটারকে আগামী নির্বাচনে বিএনপির দিকে তারা টানতে চান এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার চাপে রাখতে চান। সামনে রেখে অপেক্ষায় আছে, উপেক্ষা করে স্থায়ী কমিটির সদস্য নজরুল খান এখানে বক্তব্য রাখবেন। এছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত যুবদলের। জানছিলাম তারুণ্যের সমাবেশের খবর। সিলেট সীমান্ত দিয়ে আরও 21 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে 19 বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে।
এদের মধ্যে 12 জন পুরুষ, 4 নারী এবং 5 শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে চলতি মাসে 14 মে একই উপজেলার 8 গ্রাম সীমান্ত দিয়ে 16 জনকে পুশিন করেছে বিএসএফ। জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে 3য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এই সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম 2022-23 সেশন থেকে শুরু হলেও 3য় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভর্তির আন্দোলন চালিয়ে গেলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা পড়েছে। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে। সেনাপ্রধানের সাম্প্রতিক নানা বক্তব্যের সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সেনাপ্রধানের বক্তব্য এখতিয়ার বহির্ভূত। দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ সংকটের মধ্যে আছে, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। গতকাল মুন্সিগঞ্জের লোহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক বিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দর ও সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দিবেন, এগুলো বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 5 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ জানান, কক্সবাজারের নাজিরার টেকের সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং বোটটিতে তল্লাশি চালিয়ে 340 বস্তা সিমেন্ট সহ 5 জন পাচারকারীকে আটক করা হয়। বাফুফে বিগত সময় এএফসি গ্রাসরুট ডে ঢাকাতেই করেছে। এবারই প্রথম যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাফুফে এএফসি গ্রাসরুট ডে পালন করেছে। এফসির অনুদানের বাইরেও এই অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় হয়েছে, সেটার সিংহভাগ শামসুল হুদা ফুটবল একাডেমি বহন করেছে। দেশের অনেক একাডেমি থেকে 8 থেকে 14 বছর বয়সী 6 শতাধিক ফুটবলার গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহে অংশ নিয়েছেন। বাফুফের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সোসা। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামসুল হুদা ফুটবল একাডেমির ভাষা সৈনিক মুসা ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত। বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের পর থেকে এই দেশে ভালো কিছু করার পরিকল্পনা জানায়। বাফুফের সভাপতি তাবিদ তাওয়াল জানান, দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে উপদেষ্টা পরিষদ। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করলে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
দায়িত্ব গ্রহণের পর থেকে 200-রও অধিক আন্দোলন মোকাবেলার পাশাপাশি প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে তারা। তবে গেল কয়েকদিনে রাজনৈতিক পক্ষসহ বিভিন্ন পক্ষের নানামুখী বক্তব্যে কিছুটা সংকট সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি সামনে আসে। এমন বাস্তবতায় এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 11তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, কার কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো আমরা দেখছি। পরে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়, সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা আমাদের আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও জুলাই অভ্যুত্থানকে ধারণ করে গোষ্ঠী স্বার্থকে উপেক্ষার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলকে সংগঠিত করা আর কোনো দলের ঐক্য তৈরি করার জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, সেটি যদি দূর করা না হয় সব অর্জন বৃথা যাবে। তিনি আরও জানান, বারবার বিজয় ছিনিয়ে আনতে দেশের মানুষ আন্দোলন করেছে, আন্দোলনের এটি একটি অংশ আদায় হয়েছে, তবে গণতন্ত্র এখনও ফেরেনি। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটের অধিকার ফেরানোই তাদের প্রধান কাজ। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের সঙ্গে প্রযুক্তি খাতে প্রকল্প বাস্তবায়নকারীরা একসাথে কাজ না করলে দেশের প্রযুক্তি খাত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট 2025 এসব কথা বলেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রযুক্তি গবেষক, নীতি নির্ধারকদের নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। প্রযুক্তির উৎকর্ষতার সাথে এর নিরাপত্তার ব্যাপারে বিটিআরসির বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফিনিক্স সামিট সম্মেলনের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রথমবারের মতো আয়োজিত আইসিবিসি এক্সপো 2025-এর তৃতীয় ও শেষ দিনে প্রদর্শনীটি হয়ে ওঠে দেশি বিদেশি অপারেটর, আইএসপি প্রোভাইডার, সফটওয়্যার পরিবেশক ও দর্শনার্থীদের মিলন মেলায়। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াবের উদ্যোগে প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবা সমন্বয়ে গড়ে তোলা হয় এক অনন্য প্ল্যাটফর্ম। সাবরিনা খন্দকারের রিপোর্ট। কেবল ও ব্রডকাস্টিং খাতের 3 দিনব্যাপী আয়োজন আইসিবিসি এক্সপো 2025 অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয় কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই আয়োজন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে স্যাটেলাইট ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিপি আইপিটিভি সলিউশন সহ অত্যাধুনিক প্রযুক্তি সহ সব ডিভাইস মিলছে এক ছাদের নিচে। কেবল অপারেটর সবাই আসছে, তারা এক জায়গায় আসছে, তারা তাদের সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে। আমরা পরবর্তীতে স্টেপ নেব, সেই প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করব। যে প্রযুক্তিগুলো নিয়ে আসছে এই মেলায়, আমরা প্রযুক্তির সাথে সাথে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। পাইরেসি বন্ধ করা সহ ডিজিটালাইজেশনে সরকারকে নতুন বিধিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানান মেলার আয়োজকরা। ডিজিটাল ম্যান্ডেটরিটা এটা শুধু একমাত্র অপারেটর পক্ষে হয় না, বিকজ ইট ইজ লিটল বিট এক্সপেন্সিভ। সরকার যদি এই ক্ষেত্রে আগে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিজিটালাইজেশন করে ফেলতে পারবো, অন্যথায় হয়তো ডিজিটালটা মুখ থুবড়ে পড়বে। আমরা বৈধভাবে চ্যানেল নিয়ে ব্যবসা করছি, আর ইন্টারনেটে অবৈধভাবে চ্যানেল পরিবেশিত হচ্ছে, যেটা মোটেই কাম্য হতে পারে না, আমাদের না, কারোরই সেটা কাম্য হতে পারে না। এখানে আমাদের প্রথমত দাবি হচ্ছে ডিজিটালাইজেশন বাধ্যতামূলক এবং পাশাপাশি পাইরেসি বন্ধ করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন, নেটওয়ার্ক ও কন্টেন্ট মান উন্নয়নে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে মনে করেন আয়োজকরা। দেশ বিদেশের শতাধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।